প্রাসের গতিপথের রাশিমালা আমরা প্রতিপাদন করব। তো তোমরা আগে থেকে তোমাদের এই চিত্রটা দেওয়া আছে, আমি আবার একটু এই চিত্রটা একটু ব্যাখ্যা করে। আমরা এখানে বলছিলাম যে প্রাস মানে কি একটা বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করতে হবে। খুব মনোযোগ দিয়ে এটা শুনবে, কারণ এই জিনিসটা না বুঝলে এই অধ্যায় থেকে কিন্তু যে অঙ্কগুলো পরীক্ষা আসবে সেটা পারবে না। প্লাস তোমার বিশেষ করে এসএসসি পরীক্ষায় এখান থেকে কিন্তু এই প্রাস রিলেটেড একটা কোশ্চেন কিন্তু সবসময় থাকে। এই অধ্যায় থেকে যে কোশ্চেনটা আসে তার সাথে কিন্তু আমাদের প্রাসটা সবসময় থাকে। এবং তোমাদের সামনে যে ক্লাস টেস্ট বা কুইজ টেস্ট বা অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা যেগুলো হবে সেখানে কিন্তু এই প্রাস অধ্যায় থেকে, মানে এই গতিবিদ্যা অধ্যায় যদি থাকে তাহলে এখান থেকে কিন্তু এই প্রাস রিলেটেড কোশ্চেনটা হবে। সো প্রাসের কোশ্চেনগুলো অ্যান্সার করতে গেলে তোমাকে প্রথমত এই প্রাসের যে গতিপথের সমীকরণ, অর্থাৎ আমি এখন যে সূত্রগুলো ছোট ছোট যে সূত্রগুলো আসবে সেই সূত্রগুলো তোমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে বা বুঝতে হবে। তোমাদের মনে আছে কিনা এর আগের দিন আমরা যে নিউটনের সমীকরণগুলো প্রতিপাদন করছিলাম, সেখানে দেখো যে আমাদের যে সমীকরণগুলো এক্স অক্ষ বরাবর কি হবে এবং ওয়াই অক্ষ বরাবর কি হবে সেটা আমি লিখে দিয়েছিলাম, এবং তোমাদেরকে আমি লিখতে বলছিলাম যে এটা জেড অক্ষ বরাবর কি হবে সেটা একটু লিখে আমাকে মেসেঞ্জারে জানাবে। তো যাই হোক, আমরা এখানে কি বলছিলাম যে একটা বস্তুকে এই মূল বিন্দু থেকে, অর্থাৎ এই নিক্ষেপণ বিন্দু থেকে তির্যকভাবে অর্থাৎ ভূমির সাথে থিটা নট কোণে ভি নট আদি বেগে আমরা নিক্ষেপ করছি। যেহেতু এই বস্তুটা একই সাথে কি হচ্ছে, এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, আবার ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমাদের এই ভি নট যে আদি বেগ, এই আদি বেগের কিন্তু দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে দুইটা মান থাকবে, একটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর মান থাকবে, আবার ওয়াই অক্ষ বরাবর মান থাকবে। অর্থাৎ তার এক্স অক্ষ বরাবর একটা আদি বেগ থাকবে, আবার হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবরও তার একটা আদি বেগ থাকবে। তাহলে আমরা এই যে আমাদের যে আদিবেগ, সেই আদিবেগকে যেহেতু আমরা ভি নট দ্বারা প্রকাশ করছি, তাহলে ভি নট ইকুয়াল টু আমরা লিখতে পারি তার এক্স অক্ষ বরাবর যে তার আদিবেগের যে মান সেটা হবে কি vx নট, এবং এটাকে বোঝানোর জন্য আমরা লিখব vx নট i। আর y অক্ষ বরাবর যে মান সেটাকে আমরা লিখব vy নট, এটাকে আমরা লিখব vy নট j। আমি এই যে vx নট এবং v নট এটা যে লিখি, দেখো vx নট আমি কিন্তু এরকম লিখি না, vx নট এটা কিন্তু vxo এরকম বোঝায়, vx নট v থেকে ছোট করে x তারপরে ছোট কিন্তু নট। সো এই জিনিসটা যখন লিখবে তখন একটু খেয়াল করবে যে vx নট, তখন দেখবে যে vy নট, নট বলতে এখানে শূন্যটা বোঝায়। আদিবেগ যেহেতু আমাদের vx, সেজন্য এর x অক্ষ বরাবর যে উপাংশ হবে, আদিবেগ যেহেতু v নট, সুতরাং এর x অক্ষ বরাবর উপাংশ হবে কি vx নট, আর y অক্ষ বরাবর যে উপাংশ হবে সেটা হচ্ছে কি vy নট। দ্যাট মিন্স আমাদের এই যেহেতু বস্তুটা একই সাথে দুইটা অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করছে, সুতরাং তার x অক্ষ বরাবর একটা আদিবেগের মান থাকবে এবং y অক্ষ বরাবর একটা আদিবেগের মান থাকবে। তো যাই হোক, আমরা এখানে আমাদের যে আদিবেগ, সেই আদিবেগের যে দুটো অংশ, একটা হচ্ছে কি vx নট আর একটা হচ্ছে কি vy নট। আমরা এখন এই আদিবেগের অনুভূমিক উপাংশ হচ্ছে vx নট আর আদিবেগের উল্লম্ব উপাংশ হচ্ছে vy নট। আমরা এখন এই vx নট এবং vy নটের মান বের করব। তাহলে আমরা লিখতে পারি যে আদিবেগের অনুভূমিক উপাংশ, আদিবেগের অনুভূমিক উপাংশ, তোমরা একটু সাথে সাথে খাতা লিখতে পারো। তো আদিবেগের অনুভূমিক উপাংশ হচ্ছে আমাদের vx নট। আদিবেগের অনুভূমিক উপাংশ vx নট সমান কি হবে? দেখো তোমাদের যখন আমি সামন্ত্রিকের সূত্র করেছিলাম, যেখানে এখানে যেহেতু ভিটা কার সাথে x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, আবার y x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, থিটা নট। বা তোমাদের যখন হচ্ছে ভেক্টর উপাংশ সূত্র করেছিলাম, এখানে v নটটা দেখো যে x অক্ষ এবং y অক্ষ যে দুটো অক্ষে বিভক্ত হয়েছে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তো এরকম 90 ডিগ্রি কোণে যদি বিভক্ত হয়, তাহলে যে ভেক্টরটা বিভক্ত হয়েছে, অর্থাৎ যে লব্ধি ভেক্টরটা বিভক্ত হয়েছে, সেটা যার সাথে কোণ উৎপন্ন করছে তার সাথে cos আসবে, আর বাকিটা কি হবে, বাকিটার সাথে কি আসবে, sin আসবে। তাহলে এই যে v নটটা এখানে x অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে, সুতরাং x অক্ষ বরাবর আদিবেগের যে মান হবে তার সাথে কি আসবে, আমার cos θ নট হবে। আমাদের আদিবেগের যে অনুভূমিক উপাংশ vx নট, এই vx নট সমান আমাদের হবে হচ্ছে কি v নট cos θ নট। দেখো এই যে আদিবেগের সাথে কি হয়েছে, cos θ নট বলছে। আর আদিবেগের আরেকটা উপাংশ কি আছে, আদিবেগের উল্লম্ব উপাংশ। তাহলে আমরা আদিবেগের উল্লম্ব বা লম্ব যেটাই বলো, আমরা আদিবেগের লম্ব উপাংশ বলতে পারি বা উল্লম্ব উপাংশ বলতে পারো, অর্থাৎ y অক্ষ বরাবর যে উপাংশ। আদিবেগের লম্ব উপাংশ হবে হচ্ছে আমাদের কি vy নট সমান হচ্ছে কি v নট sin θ নট। যেহেতু x অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে x অক্ষের সাথে হবে কি v নট cos θ নট, আর y অক্ষের সাথে হবে কি v নট sin θ নট। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা এই প্রাসটাকে যে আদিবেগে নিক্ষেপ করছিলাম, সেই আদিবেগের অনুভূমিক উপাংশ এবং
উলম্ব উপাংশ বা লম্ব উপাংশের মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো এখন কি হচ্ছে, এই বস্তুটাকে আমরা কত কোণে নিক্ষেপ করছি, থিটা নট কোণে নিক্ষেপ করছি। তাহলে ও বিন্দুটা কোথা থেকে নিক্ষেপ করছি, ও বিন্দু থেকে নিক্ষেপ করছি। তাহলে এই ও বিন্দুটা হচ্ছে কি আমাদের নিক্ষেপণ বিন্দু। তো এই নিক্ষেপণ বিন্দুতে বস্তুটা সরণ করব। যখন বস্তুটা ও বিন্দুতে আসে তার সরণ কি, এক্স অক্ষ বরাবরও সরণ শূন্য, ওয়াই অক্ষ বরাবরও কি হবে, সরণটা শূন্য। তাহলে নিক্ষেপণ বিন্দুতে তার যে সরণ এক্স অক্ষ বরাবর যে আদি সরণ সেটা যদি এক্স নট এবং ওয়াই অক্ষ বরাবর যে আদি সরণ সেটা যদি ওয়াই নট হয়, তাহলে এই দুটো হচ্ছে কি আমাদের শূন্য। অর্থাৎ বস্তুটা যখন ও বিন্দুতে আসে তার এক্স অক্ষ বরাবর সরণ এবং ওয়াই অক্ষ বরাবর আদি সরণ, এই দুইটা সরণই হচ্ছে কি শূন্য। আরেকটা জিনিস খেয়াল করো, যখন এই বস্তুটা ও বিন্দু থেকে যখন আমরা এই বস্তুটাকে নিক্ষেপ করছি, সে কি হচ্ছে একই সাথে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, আবার ওয়াই অক্ষ বরাবরও দূরত্ব অতিক্রম করছে। তাহলে তার এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ আছে এবং ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ আছে। তো এক্স অক্ষ বরাবর অর্থাৎ ত্বরণ যদি এ হয়, ত্বরণ যেহেতু ভেক্টর আছে, তাহলে ত্বরণ যদি এ হয় তাহলে আমরা এই কোণটা আমরা লিখব হচ্ছে কি এ এক্স আই প্লাস হচ্ছে কি এ ওয়াই জে। যেহেতু এই বস্তুটার দুইটা অক্ষ বরাবর ক্রিয়াশীল, সুতরাং এর ভেক্টর পদ্ধতিতে যখন আমরা এটাকে লিখবো তখন অবশ্যই কি হবে, দুইটা অক্ষ বরাবরই তার হচ্ছে কি উপাংশ থাকবে। এখন দেখো তাহলে ax টা কি, ax হচ্ছে কি x অক্ষ বরাবর ত্বরণ, ay টা কি, ay টা হচ্ছে কি y অক্ষ বরাবর ত্বরণ। অর্থাৎ x টা হচ্ছে কি অনুভূমিক বরাবর ত্বরণ আর ay টা হচ্ছে কি লম্ব বরাবর ত্বরণ। তো আমরা ax এর অনুভূমিক বরাবর ত্বরণ কত হবে, এর অনুভূমিক বরাবর ত্বরণ কিন্তু শূন্য। আর এর যদি বলো লম্ব বরাবর ত্বরণ, এই লম্ব বরাবর ত্বরণ কিন্তু -g। কেন -g আর একটা কেন শূন্য, দেখো এখানে বস্তুটা অনুভূমিক বরাবর ত্বরণের কথাটা চিন্তা করো, এখানে বস্তুটা কি হচ্ছে আমরা তির্যকভাবে নিক্ষেপ করছি, বস্তুটা কিন্তু ভূমির সাথে ঘেঁষে যাচ্ছে না। যদি আমরা কোনো বস্তুকে কখন ত্বরণ থাকে, যেমন একটা গাড়ি যখন চলে তখন কি হয় রাস্তার সাথে সে ঘেঁষে চলে, বা একটা বস্তুকে যখন আমরা টানি তখন তার রাস্তার সাথে তলের সাথে এবং রাস্তার বস্তু এবং তলের সাথে কিন্তু একটা সংস্পর্শ থাকে। কিন্তু এখানে বস্তুটা কি হচ্ছে, এখানে বস্তুটির সাথে তখন অনুভূমিক বরাবর কোনো সংস্পর্শ নাই, সুতরাং এই কারণে কিন্তু বস্তুটার অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। কিন্তু উলম্ব বরাবর একটা তার ত্বরণ আছে, তো লম্ব বরাবর তার একটা ত্বরণ আছে। কারণ কি বস্তুটা উপরের দিকে যাচ্ছে আর বস্তুর ত্বরণ কোন দিকে ক্রিয়াশীল, অভিকর্ষ বলটা কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল। অর্থাৎ এখানে যে ত্বরণটা আছে সেই ত্বরণটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, কিন্তু সেই অভিকর্ষ ত্বরণটা কোন দিকে ক্রিয়াশীল, নিচের দিকে ক্রিয়াশীল। বস্তুটা যাচ্ছে কোন দিকে, উপরের দিকে। এই জন্য আমাদের এই এর শুধু হচ্ছে লম্ব বরাবর একটা ত্বরণ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ আছে এবং সেই ত্বরণের মান কিন্তু -g। কিন্তু এর অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, কারণ বস্তুটা হচ্ছে কি যদি ভূমির সংস্পর্শে থেকে যদি চলতো সামনের দিকে যেত, সেক্ষেত্রে তার অনুভূমিক বরাবর একটা ত্বরণ থাকতো। তাহলে এই বস্তুটা কিন্তু অনুভূমিক বরাবর আসলে কোনো ত্বরণ নাই। তাহলে এখান থেকে কিন্তু আমরা কয়েকটা জিনিস জানলাম। এখন দেখো যে কিছু সময় পরে বস্তুটা আমরা ধরে নিচ্ছি যে এই কিছু সময় পরে বস্তুটা পি বিন্দুতে আসছে। পি বিন্দুতে যখন সে আসছে তাহলে কি হচ্ছে, সে পি বিন্দুতে আসার ফলে সে কি হচ্ছে যে একটা দূরত্ব অতিক্রম করছে এবং এই ও থেকে পি বিন্দুতে আসতে তার যে সময় লাগছে সেই সময় আমরা ধরলাম হচ্ছে কি টি। কোন একটা সময় পরে টি সময় পরে বস্তুটা পি বিন্দুতে আসছে। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে কিন্তু পি অফ x1। অর্থাৎ এই বস্তুটা x অক্ষ থেকে একটা দূরত্ব অতিক্রম করবে এবং y অক্ষ থেকে একটা দূরত্ব অতিক্রম করবে। এইটুকু এখান থেকে এইটুকু যে দূরত্ব এটা হচ্ছে y আর এইটুকু যে দূরত্ব সেটা হচ্ছে কি x। এজন্য আমরা লিখছি যে আমাদের p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি p অফ xy। স্থানাঙ্ক কিভাবে লিখতে হয় এটা তোমরা জানো। তো আমরা এখন যেটা বের করব যে t সময় পরে বস্তুটার বেগ কত, t সময় পরে বস্তুটার বেগ কিন্তু v। তো আমরা এর আগেই বলছি যে এই v এরও দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে কি লম্ব উপাংশ। তো আমরা এই যে t সময় পরে বস্তুটার যে বেগ v, আমরা এই বেগ v এর মান বের করব। তাহলে আমরা ধরে নিলাম যে t সময় পরে যদি বস্তুটা p বিন্দুতে আসে এবং এই p বিন্দুতে আসার ফলে বস্তুর বেগ যদি v হয়, তাহলে আমরা লিখতে পারি যে t সময়, এখানে আমরা লিখলাম যে t সময় পরে প্রাসের বেগ, t সময় পরে প্রাসের বেগ আমরা লিখতে পারি v কি হবে vxi প্লাস vyj। এখন আমরা এই t সময় পরে প্রাসের বেগ যে vxi প্লাস vyj, আমরা এখন এই বেগের মান বের করব। তো আমরা ভেক্টর থেকে জানি যে বেগের মান যদি v হয় তাহলে এটা হবে হচ্ছে কি vx স্কয়ার
প্লাস ভিওয়াই স্কয়ার এর রুট ওভার। তাহলে আমাদের টি সময় পরে অনেক সময় বলবে যে একটা বস্তুকে 60 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, তারপর বললো যে 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত। তো 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ মানে আমাদের কিন্তু এই 2 সেকেন্ড পরে ভি এর মান বের করতে হবে। ভি এর মান বের করতে গেলে আমার এই যে ভি এর যে অনুভূমিক বরাবর উপাংশ এবং ভি এর যে লম্ব বরাবর যে উপাংশ, সেই দুটো উপাংশের মান আমাদের বের করতে হবে। তো আমরা এখন এই ভি এর অনুভূমিক বরাবর উপাংশ এবং ভি এর লম্ব বরাবর উপাংশের মানটা বের করব। বের করার পরে যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমাদের টি সময় পরে ওই বস্তুটার বেগ বের হবে। তাহলে দেখো আমরা এখন যেটা কি করব, এই শেষ বেগের অনুভূমিক উপাংশ, এই যে বেগটা, এই বেগটা হচ্ছে কি শেষ বেগ। তো আমি এখন আর লিখছি না, তোমরা এখানে লিখবা শেষ বেগের অনুভূমিক উপাংশ। শেষ বেগের অনুভূমিক উপাংশ কি হবে, vx। শেষ বেগের অনুভূমিক উপাংশ আমাদের একটা সূত্র তোমরা জানো, নিউটনের যে সূত্র v = v0 + at। এই সূত্রটা তোমরা কিন্তু জানো যে v = কি v0 + at। তো যেহেতু আমরা x অক্ষ বরাবর বোঝাচ্ছি, এইজন্য আমরা লিখবো যে vx = আমাদের হচ্ছে কি vx0 + axt। কারণ কি এই vx0 টা কি x অক্ষ বরাবর আদি বেগের উপাংশ, x অক্ষ বরাবর আদি বেগের অনুভূমিক উপাংশ বা x আদি বেগের অনুভূমিক উপাংশ। ax টা কি, x টা হচ্ছে কি অনুভূমিক বরাবর ত্বরণ, আর বাকিটা তো আমাদের সময়। তো দেখো আমরা এই যে vx0 মানে আমাদের কত, v0 cos θ0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি v0 cos θ0 প্লাস axt। ax মানে কি অনুভূমিক বরাবর ত্বরণটা হচ্ছে আমাদের 0। অনুভূমিক বরাবর ত্বরণ যেহেতু 0, তাহলে সেটা আমি লিখলাম না। তাহলে আমরা এখানে দেখো যে শেষ বেগের যে অনুভূমিক উপাংশ, সেই শেষ বেগের অনুভূমিক উপাংশের একটা মান আমরা কিন্তু পেয়ে গেলাম। শেষ বেগের অনুভূমিক উপাংশের মান কত, v0 cos θ0। যেহেতু আমাদের এখানে ax টা কিন্তু 0, এইজন্য আমি এখানে লিখলাম না। তাহলে আমাদের শেষ বেগের যে অনুভূমিক উপাংশ, সেই শেষ বেগের অনুভূমিক উপাংশ পেলাম vx = v0 cos θ0। এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ কি এই মানটা আমরা এখানে বসাবো। এখন আমরা যেটা কি করব, যে আমরা এখন শেষ বেগের লম্ব উপাংশ বের করব। শেষ বেগের লম্ব উপাংশ, তো খেয়াল করো, শেষ বেগের লম্ব উপাংশ যদি vy হয়, যেহেতু এখানে দেওয়া আছে vy, তাহলে আমরা এখানে সূত্রটা হবে কি vy0 + ayt। vy0 + ayt, যেটা একটু আগে আমি বলছিলাম আমাদের সূত্র হচ্ছে কি v = v0 + at। vy যেহেতু y অক্ষ, এইজন্য আমরা হবে কি শেষ বেগ v না লিখে আমরা লিখব vy, আদি বেগ v0 না লিখে আমরা লিখব হচ্ছে কি vy0, ত্বরণ a না লিখে আমরা লিখব হচ্ছে কি ay। এটা আমরা আগের দিন শিখছি। সো এখানে যদি আমরা এখন মান বসাই vy0 মানে হচ্ছে আমাদের কি v0 sin θ0। তাহলে আমি এখানে মানটা বসালাম v0 sin θ0। ay মানে কিন্তু আমাদের -g, সুতরাং এখান থেকে আমরা পেলাম হচ্ছে কি -gt। তাহলে v0 sin θ0 মাইনাস হচ্ছে কি gt। আমরা শেষ বেগের অনুভূমিক উপাংশ এবং শেষ বেগের আদি এবং শেষ বেগের লম্ব উপাংশ, এই দুইটা জিনিস কিন্তু পেয়ে গেলাম। তাহলে শেষ বেগের অনুভূমিক উপাংশ vx = কি v0 cos θ0 এবং শেষ বেগের লম্ব উপাংশ vy = কি v0 sin θ0 gt। তাহলে আমরা দেখো এখন t সময় পরে কিন্তু বেগ বের করতে পারবো। যদি আমাদের কত কোণে কত বেগে নিক্ষেপ করা হচ্ছে, এটা যদি আমাদের দেওয়া থাকে যে কত কোণে এবং কত বেগে নিক্ষেপ করা হচ্ছে এবং কত সময় পরে তার বেগ বের করতে হবে, সেটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে শেষ বেগের মানটা আমরা বের করতে পারবো। দেখো এই যে আমরা এখন এই যে vx এবং vy এর যে মানটা পেলাম, এই মানটা যদি আমরা এখন 1 নম্বর সমীকরণে বসাই বা আলাদা করে বের করে যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা কিন্তু v এর মান বের করতে পারবো। সো সুতরাং এখানে যে অঙ্কটা আমি বললাম যে তুমি একটা ফুটবলকে মনে করো যে 60 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো বা কিক করছো। কিক করার এখন বললো যে কিক করার 2 সেকেন্ড পরে ওই ফুটবলটার বেগ কত। তো আমরা যেমন এখানে বলছিলাম যে টি সেকেন্ড পরে, এই বস্তু 2 সেকেন্ড পরে মনে করো যে এই বস্তুটা এই পি বিন্দুতে আসছে, তাহলে এই পি বিন্দুতে থাকাকালীন তার বেগ কত। তো সেই বেগ বের করার জন্য আমরা জানি যে 2 সেকেন্ড পরে প্লাসের বেগ যদি v হয় বা ফুটবলের বেগ যদি v হয়, তাহলে আমরা জানি v = লিখব কি vx² + vy²। এখন যদি তুমি এখানে এই vx এবং vy এর এই মানটা যদি তোমার মনে থাকে, তুমি vx = লিখবে v0 cos θ0, v0 এর মানও দেওয়া আছে, θ0 এর মানও দেওয়া আছে, vy = v0 sin θ0 gt, সবগুলোর মান দেওয়া আছে। vy এবং vx বের করে এখানে বসালেই কিন্তু তোমার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 1 সেকেন্ড বা যত সেকেন্ড পরে ওই বস্তুটার বের হোক না কেন, তুমি কিন্তু বের করতে পারবে। তো এই টাইপের অঙ্ক আমরা করব পরে। এখন আমরা যেটা করব যে এই যে t সময় পরে বস্তুটা p বিন্দুতে আসছে, p বিন্দুতে আসলে কি হচ্ছে,
সে পি বিন্দুতে আসলে সে x অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ x অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করছে এইটুকু, এটা হচ্ছে x, আর y অক্ষ বরাবর একটা কিন্তু দূরত্ব অতিক্রম করছে, এই y অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করছে y। এইজন্য কিন্তু আমরা লিখছি p বিন্দুর স্থানাঙ্ক p অফ xy। তো আমরা এখন এই p বিন্দুতে আসলে সে x অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করে এবং y অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করে সেই জিনিসটা আমরা বের করব। অর্থাৎ এই বস্তুটা কিন্তু t সময় পরে p বিন্দুতে আসছে, তাহলে t সময়ে এসে x অক্ষ বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর সে কত দূরত্ব অতিক্রম করছে এবং t সময় পরে বস্তুটা কত উচ্চতায় আছে অর্থাৎ y অক্ষ বরাবর সে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করব। দ্যাট মিন্স আমাদেরকে এখন এই x এবং y এর মানটা বের করতে হবে। তো তোমরা এই দুটো সূত্র এবং এই অনুভূমিক উপাংশ vx নট সমান আমরা পেলাম v নট cos θ নট এবং vy নট সমান আমরা পেলাম হচ্ছে কি v নট sin θ নট। এটা একটু তোমরা মনে রাখবে, কারণ আমি বোর্ডটা যেহেতু ছোট এইজন্য আমাদেরকে এটা মুছে ফেলতে হচ্ছে। এর তোমরা এটা মনে রাখবে, কারণ আমাদের x এবং y বের করতে গেলে এই জিনিসটা আমাদের লাগবে। সো একটু খেয়াল করো, এখন আমরা যে t সময় পরে বস্তুটার বেগ বের করছিলাম, এখন যদি আমার বলে এই যে t সময় পরে বস্তুটার দিক, বেগ যেহেতু একটা কি রাশি, বেগ একটা হচ্ছে কি ভেক্টর রাশি, তাহলে বেগের কি আছে, মান আছে এবং দিক আছে। তো বেগের মান নির্ণয়ের ফর্মুলা আমরা পাইছি, যে বেগের মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি v vx² vy² এর উপর, যেখানে আমাদের এই vx হচ্ছে কি v নট cos θ নট আর vy হচ্ছে আমাদের কি v নট sin θ নট মাইনাস g। এটা এই দুইটা মান বের করে এখানে বসালে তো আমরা বেগের মান পাবো, কিন্তু আমাদের বেগের একটা দিক আছে না। দেখো এই যে p বিন্দুতে বস্তুটা আছে, এই বস্তুটার বেগের একটা দিক আছে। তো আমরা ধরে নিলাম যে এই বস্তুটা যখন p বিন্দুতে আছে তখন সে vx এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে আমাদের বেগের দিক বের করতে হবে, অর্থাৎ এই থিটা এর মান বের করতে হবে। যেহেতু বেগ আমাদের ভেক্টর রাশি, সুতরাং বেগ বের করতে বলে বেগের মান এবং দিক আমাদের কিন্তু দুইটাই বের করতে হবে। আমরা এখন এই বেগের মান তো বের করলাম, কিন্তু এই বেগের দিক আসলে কিভাবে বের করব? বেগের দিক বের করার জন্য আমরা কোন সূত্রটা, যে কোনো ভেক্টরের দিক বের করার জন্য আমরা কোন সূত্রটা ফলো করি? আমরা কিন্তু সামন্তরিকের সূত্র ফলো করি। তো আমাদের এখানে বেগের দিক বের করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কিন্তু যদি গ্রাফ আমরা ধরি, তাহলে এই রেখার যে ঢাল সেটাই কিন্তু এই বেগের দিক নির্দেশ করতে পারে। বা আমরা যদি সামন্তরিকের সূত্রটা এখানে যদি বসাই তাহলে সেখান থেকে কিন্তু আমরা বেগের দিক বের করতে পারবো। সো বেগের দিক নির্ণয়ের ফর্মুলা যেটা হবে আমি একটু বলে দেই, এটা আমি মিস করে গেছিলাম, হঠাৎ মনে পড়লো এজন্য আমি লিখছি যে tan θ কি হবে vy বাই vx। অর্থাৎ এখান থেকে যদি আমরা থিটা এর মানটা বের করি তাহলে হবে কি tan ইনভার্স vy v অফ y বাই v অফ x। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে v টা যদি x অক্ষের সাথে কোণ উৎপন্ন করে তাহলে সেক্ষেত্রে হবে tan ইনভার্স vy বাই vx। আমি বলছি vy বাই vx, এটা কিন্তু আসলে v অফ y বাই হচ্ছে কি v অফ x। এত বলতে কষ্ট হয়, দ্যাটস হয় আমি বলছি vy vx। তোমরা vy বললে কিন্তু আসলে এরকম বুঝে এটা vy, আর ছোট করে y মানে আমরা বলি v অফ y। তো আমি যদি কখনো মিস্টেক করে থাকি, যদি vy বলে থাকি, তোমরা ওটা বুঝে নেবে যে এটা দ্বারা আমি v অফ y বোঝাচ্ছি। সো আমরা এখান থেকে দেখো যে বেগের দিকটা কিন্তু বের করতে পারবো, যে থিটার মান বের করলে যে এই p বিন্দুতে বস্তুটা কোন দিকে ক্রিয়াশীল ছিল, কোন দিকে তার বেগটা ছিল সেটা কিন্তু আমরা বের করতে পারবো। যদি সেই vটা যদি x অক্ষের সাথে কোণ উৎপন্ন করে তাহলে থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স vy বাই vx। আর যদি থিটা যদি y অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই vy এর সাথে যদি কত কোণে আছে সেটা যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে vx বাই vy। তো এত মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট এই vটা আছে x অক্ষের সাথে করলে যেটা হবে সেটা মনে রাখলেই এনাফ। সো আমরা এখন এই যে বললাম বস্তুটা যখন p বিন্দুতে আসে t সময় পরে, তাহলে সেক্ষেত্রে তার সরণ হচ্ছে অনুভূমিক বরাবর যে সরণটা হচ্ছে সেটা হচ্ছে x, আর লম্ব বরাবর যে সরণটা হচ্ছে সেটা হচ্ছে কি y। তো আমরা এখন এই অনুভূমিক বরাবর সরণ এবং লম্ব বরাবর যে সরণ, এই সরণের x এবং y এর সরণ অর্থাৎ এই যে অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বের মান আমরা এখন বের করব।